এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খাবারের টেবিলটা সাজানো ছিল ভীষণ যত্নে। রাশেদ তালুকদার, মাহবুব তালুকদার এবং লাহিড়ী তালুকদার, সোনিয়া তালুকদার, রিয়ান, আবিরা ইতিমধ্যেই বসে খাচ্ছিলেন। টেবিলের চারপাশে আনন্দের হালকা গুঞ্জন ছড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সিঁড়ি বেয়ে আসে দহন, আর তার পেছনে গুটি গুটি পায়ে নেমে আসে মেহরিন। দহন গম্ভীর মুখে এসে একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। মেহরিন খানিকটা লজ্জা পাচ্ছিল দহনের পাশে বসতে। তা দেখে দহন ভ্রু কুচকে বলে ওঠে, আমি কি তোর বাসর লাগি নাকি যে আমার পাশে বসতে তুই লজ্জা পাচ্ছিস? দহনের কথায় মেহরিন যেন আরো লজ্জা পেল। তাই কোনো দিকে না তাকিয়ে খানিকটা লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে পড়ল দহনের পাশের চেয়ারে। তখনই একজন সার্ভেন্ট এসে পাউরুটি আর জ্যাল দহনের প্লেটে দিল। দহন তা খেতে শুরু করলো, মুখে হালকা হাসি আর চোখে ক্ষুদ্র আনন্দের ঝলক। মেহরিন একটু লাজুক স্বরে বলল, ভাত খাবো। দহন হঠাৎই গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, বাঙালি না, ভাত ছাড়া তো আর কিছু গিলতে পারবি না। মেহরিনের কানে সে কথা পৌঁছালো না, নয়তো নিশ্চয়ই এটা নিয়ে তর্ক করতো। দহন ধীরে ধীরে খাবার খাচ্ছিল। টেবিলে চামচের শব্দ, প্লেটের হালকা ঠোকাঠুকি, সব মিলিয়ে একটা স্বাভাবিক সকাল। হঠাৎ দহন থেমে গেল, চোখ তুলে সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা, সবাই যখন এখানে আছো তাহলে আমি একটা কথা বলার ছিল। তার কণ্ঠে এমন কিছু ছিল যাতে পুরো টেবিলটা অজান্তে নিঃশব্দ হয়ে গেল। মেহরিন একটু অবাক হয়ে বলল, সবাই কোথায়? বড় নানু তো নেই। কথাটা শেষ হওয়ার আগেই দহনের মুখের ভাব বদলে গেল, চোখ দুটো শক্ত হয়ে উঠল, কণ্ঠে নেমে এলো রাম ধমকের মতো কঠিন স্বর। আর একবার যদি নানু করিস তাহলে থাপড়ে তোর মুখের নকশা তুলে ফেলবো। শালি, কান খুলে শোন, আজ থেকে আমার যা যা লাগে সব তোরও তাই তাই, বুঝলি? এই কথা যেন দ্বিতীয়বার তোকে বলতে না হয়। আর ওই মহিলা, আমি আমার লাইফে ওকে কিছুই মনে করি না। ওই মহিলা থাকা বা না থাকায় আমার কিছু যায় আসে না। মেহরিনের লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, চোখ লালচে ঢেউ, মুখে কথা নেই, শুধু একটি মাত্র অনুভূতি, কেন এতগুলো মানুষের সামনে তাকে এভাবে অপমান করা হলো। সে চুপচাপ চেয়ারে বসে রইল, স্তব্ধ, যেন শব্দ বলতে পারছে না। বুকের ভেতর এক অদ্ভুত চাপ। চারপাশে সবাই, রাশেদ, মাহবুব, সোনিয়া, রিয়ান কিছু বলতে পারছে না। বাতাসে হালকা নীরবতা ভেসে যাচ্ছে, যেন সময়টা কয়েক সেকেন্ড থেমে গেছে। দহন এবার সবার দিকে একবার তাকালো, চোখে অদ্ভুত দৃঢ়তা, ভঙ্গি একেবারে অভিজাত। সে ধীরে চেয়ার ঠিক করে বসে এবং গম্ভীর কণ্ঠে বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আবিরা আর শুদ্ধকে আমি বিয়ে দেব। এতে কারো আপত্তি থাকলেও করণের কিছু নেই, কারণ এটা আমার সিদ্ধান্ত। তার ভয়ঙ্কর দৃঢ়তার সঙ্গে কোনো ডাউট নেই, কণ্ঠে এক ধরনের বাধ্যতামূলক কর্তৃত্ব, যা কোনো আপত্তিকে প্রশ্ন করার সুযোগই দেয় না। কথাগুলো বলার সাথে সাথেই সে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলতে ফেলতে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগোলো। তারপর বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। টেবিলে বসে থাকা রাশেদ, মাহবুব, সোনিয়া সবার চোখে অবিশ্বাস। মুখে কিছুই বলা হলো না। হঠাৎ মনে হলো কয়েক সেকেন্ড আগের স্বাভাবিক সকালটা এক মুহূর্তে ভেঙে গেছে। মেহরিন শুধু চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে বারবার প্রশ্ন করছে, এভাবে অযথা মানুষের সামনে কথা শোনানো কি খুব দরকার ছিল? তার মনের ভেতরের এক অদ্ভুত কম্পন, লজ্জা, ভয় আর অভিমান সব মিশে গেছে একসঙ্গে। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একদম সোজা হয়ে নয়, বরং এমন ভঙ্গিতে যেন নিজের অস্তিত্বটাই ছোট হয়ে গেছে। তার ঠিক সামনে প্রশস্ত চেয়ারে বসে আছে দহন। দহনের 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেট। আগুনের লালচে আলোটা অন্ধকার গোডাউনের ভেতরে ক্ষণিকের জন্য জ্বলে উঠেছে, আবার নিভে যাচ্ছে। তার চোখ তীক্ষ্ণ, স্থির, এক মুহূর্তের জন্য শুদ্ধ থেকে সরছে না। শুদ্ধতা খেয়াল করে গলা খাঁকড়ে দিয়ে সাহস জড়ো করার চেষ্টা করলো। তারপর নিচু কণ্ঠে বলল, বস, কি হয়েছে? ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? দহন কোনো উত্তর দিল না, বরং সে ধীরে ধীরে সিগারেটের একটা লম্বা টান দিল।
তারপর মাথার সামান্য তুলে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দিল। ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে পড়তেই তার কণ্ঠ ভেসে এলো, ঠান্ডা কিন্তু ভারী। তুই কি আবিরাকে পছন্দ করিস? এই প্রশ্নটা যেন শুদ্ধর বুকে এসে সজোরে আঘাত করলো। সে শুকনো ঢুক গিলে ফেললো, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। কিছুক্ষণ আমতা আমতা করলো, ঠিক কি বলবে বুঝে উঠতে পারছিল না। দহন সেটা লক্ষ্য করলো, তার নাক মুখ কুঁচকে গেল, চোখে বিরক্তির ছাপ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুই মেয়েদের মতো ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, বাই এনি চান্স তোর মেশিনে কোনো প্রবলেম নেই তো? দহনের কথাটা শেষ হতে না হতেই শুদ্ধ হঠাৎ মাথা তুলে বলেই উঠল, বস, আমার মেশিন নিয়ে একদম কথা বলবেন না। মেশিন একদম ঠিক আছে। আমি শুধু ভয় পাই আমার অন্ধকার জীবনের সঙ্গে আবিরাকে জড়ালে ওর জীবন নষ্ট হয়ে যাবে না তো? আর আপনার বোন? কথাটা শেষ হওয়ার আগেই দহন কেটে দিল। কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু এমন দৃঢ়তা যা প্রশ্ন করার সুযোগ রাখে না। আমার বোন, তাতে কি হয়েছে? ওর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। ও যদি মনে করে ওর জীবনের জন্য তুই পারফেক্ট, তাহলে তাই। সে চেয়ারের সামান্য সামনে ঝুঁকে বসলো, সিগারেটটা অ্যাশট্রেতে চেপে নিভিয়ে দিল। দহনের চোখ স্থির, স্পষ্ট। শুদ্ধ থমকে গেল। এই কথাটা সে আশা করেনি। গোডাউনের ভেতর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। ভয় নয়, বরং বোঝাপড়ার। শুদ্ধ একটু ইতস্তত করে বলল, কিন্তু বস, ওর মা বাবা যদি মেনে না নেয়? দহন ঠান্ডা চোখে তার দিকে তাকালো, তারপর খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমি কি বাল ফালাইতে আছি? তুই আবিরাকে বিয়ে করবি, ব্যাস। আর কিছু ভাবার দরকার নেই। শুদ্ধ আর কোনো কথা বলল না, ধীরে মাথা নাড়ল সম্মতির ইশারা। এই মানুষটার সামনে যুক্তি খাটে না, সিদ্ধান্ত শেষ কথা। দহন তখন সামনের টেবিল থেকে ওয়াইনের বোতলটা তুলে নিল, ঢাকনা ঘুরাতে ঘুরাতে অন্যমনস্ক গলায় বলল, আজকে না একজন অতিথি আসার কথা ছিল? বস, আসবে বলেছে তো? দহন ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলিয়ে বলল, তাহলে তার আপ্যায়নের প্রিপারেশন নিতে বল সবাইকে। তার কণ্ঠে লুকিয়ে আছে রহস্য। শুদ্ধ আর প্রশ্ন করল না, মাথা নেড়ে সে গোডাউন ছেড়ে বেরিয়ে গেল। গোডাউনের ভারী দরজাটা বন্ধ হতেই ভেতরে শুধু রইল দহন, ওয়াইনের বোতল, ধোয়ার গন্ধ আর সেই রহস্যময় হাসি। আধা ঘন্টা কেটে গেছে। গোডাউনের ভেতরটা তখন আধো অন্ধকার। ছাদের লাইট জ্বলছে ঠিকই, কিন্তু আলোটা যেন ইচ্ছে করেই নিস্তেজ। বাতাসে মিশে আছে সিগারেটের ধোঁয়া আর তীব্র অ্যালকোহলের গন্ধ। দহন চেয়ারে হেলান দিয়ে বসে, হাতে গ্লাস, ধীরে ধীরে চুমুক দিচ্ছে। তার মুখে অদ্ভুত এক স্থিরতা, যেন ভিতরে কি চলছে তা কেউ বুঝতে পারবে না। হঠাৎ করেই ভারী লোহার দরজাটা কর্কর শব্দে খুলে গেল। সামনে শুদ্ধ, আর তার পেছনে একজন লোক ঢুকলো। লম্বা চেহারা, ঘন গোঁফ দাড়ি, মাথায় বড় বড় চুল, চোখে অদ্ভুত হিসেবের দৃষ্টি। দহন লোকটাকে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ওয়েলকাম মিস্টার বাসু। ধন্যবাদ স্যার। দহন চোখের ইশারা করতে সে সামনে রাখা চেয়ারে বসে পড়ল। শুদ্ধ একপাশে সরে দাঁড়ালো। গোডাউনের ভিতর আবার সেই নিস্তব্ধতা। দহন গ্লাসটা টেবিলে রেখে বলল, তা কি কারণে আসা? মিস্টার বাসু একটু ঝুঁকে বসল, কণ্ঠে সাবধানী ভদ্রতা, কিন্তু কথার ভেতর চাপা ইঙ্গিত। স্যার, মাল নিয়ে এসেছি। আপনি কি ভুলে গেছেন? মাল আটকানোর জন্যই তো আপনি একজন গোয়েন্দা অফিসারকে মেরে ফেললেন। দহন ধীরে ধীরে নিজের হাতে ধরা মদের গ্লাসটা সামনের টি টেবিলে নামিয়ে রাখলো। কাচের সাথে কাঠের হালকা ঠোকাঠুকিতে ক্ষীণ এক শব্দ উঠল। নিস্তব্ধ গোডাউনের সেটা অদ্ভুতভাবে তীক্ষ্ণ শোনালো। দহন উঠে দাঁড়ালো। ভঙ্গিটা শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে চাপা ঝড়। চোখ স্থির রেখে বলল, আচ্ছা, মিস্টার বাসু, আমাকে দেখে কি আপনার বোকা মনে হয়? মিস্টার বাসু একটু থতমত খেলো, গলায় কাঁপন, মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আপনি এসব কি বলছেন স্যার? কথা শেষ হওয়ার সাথে সাথে দহন হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। হাসিটা স্বাভাবিক নয়, শুষ্ক বিদ্রুপে ভরা। গোডাউনের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে সেই হাসি যেন আরো ভয়ানক হয়ে ফিরে এলো। দহন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। তোর কি হয়? আমি বোকা? কিছুই বুঝি না? প্রতিটা পা ফেলার শব্দ ভারী। মিস্টার বাসু অনিচ্ছায় চেয়ারের পিঠে সেটে গেল। দহন একেবারে সামনে গিয়ে দাঁড়ালো, তারপর একটু ঝুঁকলো। দুজনের মুখের দূরত্ব হাতের মুঠোরও কম।
দহনের চোখ দুটো স্থির হয়ে আটকে রইল তার চোখে, ঠান্ডা হিসেবে তীক্ষ্ণ। হঠাৎই দহন হাত বাড়িয়ে মিস্টার বাসুর গোঁফ দাড়িতে শক্ত করে টান দিল। এক ঝটকায় পুরো গোঁফ দাড়ি তার হাতের মুঠোয় উঠে এলো। মুহূর্তেই মিস্টার বাসুর মুখের আসল চেহারা বেরিয়ে পড়ল। চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, শরীর হালকা কেঁপে উঠেছে। সে স্পষ্টত এমন উন্মোচনের জন্য প্রস্তুত ছিল না। দহন ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ধীরে ধীরে বলল, তোর কি মনে হয় তুই মিস্টার বাসু সেজে আসবি আর আমি বুঝতে পারবো না? লোকটার বুক ওঠানামা করছে দ্রুত। সে একজন গোয়েন্দা, সাহসী, প্রশিক্ষিত হিসেবে, কিন্তু এই মুহূর্তে তার চোখে স্পষ্ট আতঙ্ক। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সাধারণ অপরাধী নয়, অদ্ভুত রকম ঠান্ডা, অপ্রত্যাশিত আর ভয়ঙ্করভাবে তীক্ষ্ণ বুদ্ধির। দহনের মুখের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে তার চেহারার রং বদলে গেল, চোখ দুটো সরু হয়ে এলো, চোয়াল শক্ত হয়ে উঠল, যেন ভেতরে জমে থাকা আগুনটা আচমকা বাইরে উঠে দিল। সে সোজা হয়ে দাঁড়ালো, মাথার সামান্য কাত করে শুদ্ধের দিকে তাকালো। তারপর কিন্তু ভারী কিন্তু ধীর কণ্ঠে বলল, এরকম ছোট্টখাটো চুনোপুটি মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না। তুই কি চেয়ারের নিচে সেট করেছিলি? গোডাউনের বাতাস যেন জমে বরফ হয়ে আছে। শুদ্ধ একবার দহনের দিকে তাকালো, তারপর মাথা আস্তে উপর নিচ করলো। সে নীরব স্বীকারোক্তি গোডাউনের ভেতরে এক অদ্ভুত চাপা কম্পন ছড়িয়ে দিল। লোকটার গলা কাঁপছে, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তার কণ্ঠে অনুনয়, কিন্তু সেই অনুনয় যেন এই গোডাউনের দেয়ালে গিয়ে থেমে গেল। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা করুণা বুঝে না। দহন আচমকা ঝুঁকে পড়ল, চেয়ারের দুই পাশে শক্ত করে ধরে নিচু গলায় বলল, ক্ষমা নামক শব্দ আব্রাহাম তালুকদার দহনের ডিকশনারিতে নেই। কথাগুলো সে এমনভাবে বলল যেন এটা কোনো হুমকি নয়, একটা ঘোষণা, বহুদিনের বহুবার প্রমাণিত সত্যের ঘোষণা। গোডাউনের ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে। শুদ্ধ স্থির দাঁড়িয়ে আছে, চোখে কোনো আবেগ নেই, যেন সে আগে জানে পরের দৃশ্যটা কেমন হবে। দহন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, তারপর নির্ভার ভঙ্গিতে কয়েক কদম সামনে এগিয়ে গেল। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, কোনো উত্তেজনা নেই, বরং অদ্ভুত এক নিশ্চিন্ত ভাব। ঠিক তখনই পেছন থেকে বিকট শব্দে বিস্ফোরণ হলো। এক মুহূর্তে গোডাউন কেঁপে উঠল। ধোঁয়া, ধুলা আর শব্দের চাপা কম্পন চারিদিকে ছড়িয়ে পড়ল। দহন থামলো খুব ধীরে, অনায়াসী ভঙ্গিতে মাথা ঘুরে পেছনে তাকালো। চোখে কোনো বিস্ময় নেই, যেন যা হওয়ার ছিল তাই হয়েছে। তার ঠোঁটের কোণে আবারও সেই বাঁকা হাসিটা ফুটে উঠল। তারপর হেলে দুলে দুহাত পকেটে ঢুকে একটু তাড়াহুড়া না করে গোডাউন থেকে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল ধোঁয়া, নীরবতা আর তার নির্মম উপস্থিতির স্মৃতি। সোনিয়া তালুকদার মুখের আগের ছাপ নিয়ে চেয়ারে দাঁড়িয়ে বলল, আমি আমার মেয়েকে ওইখানে বিয়ে দেব না। তার কণ্ঠ কাঁপছে, চোখে অপ্রকাশিত হতাশা আর রাগ মিশে আছে। পুরো রুমটা যেন সে এক বাক্যে থমকে গেছে। মাহবুব তালুকদার শান্ত চেহারায় সামান্য মাথা নেড়ে বললেন, চিন্তা করো না, আমি ভাইজানের সাথে কথা বলবো। ভাইজান নিশ্চয়ই এমন কিছু হতে দেবে না। কিন্তু সোনিয়ার চোখে আগুন জ্বলে উঠল, মুখটি লালচে হয়ে গেছে, ঠোঁটগুলো চেপে ধরে রেখেছে খুবে। হ্যাঁ ভাইজান, তুমি গোলাম তো তোমার ভাইজানের। তোমার মেয়েকে নিয়ে ওই দহন একই রকম বলবো, আর তুমি বাবা হয়ে মুখ ফুটে কিচ্ছু বলতে পারলে না ওই দহনকে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। রুমখানার বাতাস ভারী হয়ে উঠল, প্রতিটি শব্দ যেন নিখুঁতভাবে আঘাত করে। দমন না হওয়ার আগের ঢেউ ছড়াচ্ছে। মাহবুব তালুকদার শান্ত কণ্ঠে বলল, এত রাগ করছো কেন? তো রাগ করবো, হাসবো? ওই রকম একটা খুন খারাপি করা ছেলের সাথে কিভাবে আমার মেয়ের বিয়ে দিব? মাহবুব তালুকদার কিছু বলল না, শুধু তাকেই কিছু ভাবল। রাত ঠিক 10টা। বাড়ির ভেতরটা অস্বাভাবিক শান্ত। করিডোরের আলো আধো অন্ধকারে দেয়ালে ছায়া পড়েছে লম্বা হয়ে। দহন দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখল মেহরিন রুম জুড়ে এদিক ওদিক পায়চারি করছে। তার চুলগুলো এলোমেলো, মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। দহনকে দেখে মেহরিন দ্রুত এগিয়ে এসে বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? আমি কতবার ফোন দিলাম, ধরলেন না কেন?
তার কণ্ঠে রাগের চেয়ে উদ্বেগটাই বেশি। দহন দরজা বন্ধ করে ধীরে ধীরে সরু চোখে তাকালো মেহরিনের দিকে। ঠোঁটের কোণে পরিচিত বাঁকা হাসি দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, বাহ, চুমু দেওয়ার এত তাড়া? কথাটা শুনে মেহরিন থমকে গেল। রাগী চোখে দহনের দিকে তাকিয়ে বলল, সব সময় আপনার মাথায় এসবই ঘোরে তাই না, অসভ্য লোক? দহন হঠাৎ কিছু না বলে হাত বাড়িয়ে মেহরিনের কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো, খুব কাছে, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছে। আচমকা এই কাছাকাছি আসায় মেহরিনের ভেতরটা কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে গেল, বুকের ওঠানামা দ্রুত হতে লাগলো। গোলাপি ঠোঁট কাঁপছে অদ্ভুত অনিয়ন্ত্রিত ছন্দে। সবটাই দহনের চোখ এড়ালো না। দহন এক হাতে মেহরিনের কোমর শক্ত করে জড়িয়ে রাখলো, আরেক হাত ধীরে খুব ধীরে মেহরিনের ওষ্ঠের মাঝখানে চেপে ধরে। তার স্পর্শটা ছিল নরম, কিন্তু তাতে অদ্ভুত এক তীব্রতা। মেহরিন যেন ধীরে ধীরে ঘোরের ভেতরে ঢুকে যাচ্ছিল। চারপাশের সব কিছু ঝাপসা, শুধু দহনের উপস্থিতিটাই স্পষ্ট। দহনের আঙ্গুল উষ্ঠ ছেড়ে নিচে নেমে এলো গলার দিকে। সেই মুহূর্তেই মেহরিন আচমকা সজাগ হয়ে উঠল। দহনের আঙ্গুল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আপনার বেহায়া হাত কোথায় যায়? তুমি তো বললে বেহায়া হাত, তাহলে বেহায়াপনা করতেই তো যাই। একদম না, আমার কথা আগে শুনুন। কথা তো শুনছি, কিন্তু আমার কাজ আমাকে করতে দাও, তাহলে তোমার কথাও শুনবো, নয়তো না। আরে আগে তো কথাটা শুনুন। আচ্ছা বলো। মেহরিন গভীর একটা শ্বাস নিল, নিজেকে সামলে নিয়ে বলল, আপনি চলে যাওয়ার পর না, সরি, শ্বশুরও চলে গেল। তারপর চাচি অনেক রাগারাগি করেছে, আবিরাকে নাকি বিয়ে দেবে না শুদ্ধ ভাইয়ের কাছে। তোর ছোট মাথায় এসব ঢোকাতে হবে না। তুই শুধু আমাকে মনে রাখবি সারাদিন, আমাকে নিয়ে ভাববি, তোর মস্তিষ্ক জোরে শুধু আমার বিচরণ চাই, বাকি সব কিছু আমি সামলে নেব। আপনি জীবনেও ভালো হবেন না, অসভ্য। ছাড়ুন আমাকে। কিন্তু দহন ছাড়ল না, বরং কোমর জড়িয়ে তাকে কোলে তুলে শূন্যে তুলে নিল। মুহূর্তেই মেহরিনের পা ফ্লোর ছাড়ল। সে সরাসরি এখন দহনের মুখের সামনে আর খুব কাছে, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। তাদের ঠোঁটের মাঝখানে অতি সামান্য দূরত্ব, একটা অদ্ভুত টানটান নীরবতা। এভাবে একজন অপরজনের দিকে কতক্ষণ তাকিয়ে ছিল কে জানে। তারপর নীরবতা ভেঙে দহন ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, আমার প্রাপ্যটা আমাকে দে, ডেইজি হানি। দহনের কথা শুনে মেহরিনের গাল দুটো লাল হয়ে উঠল। লজ্জা, অস্বস্তি আর রাগ সব মিলিয়ে তার মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তেই। সে ছটফট করতে লাগলো দহনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। দহন তার অস্থিরতা লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোই ভালোই বলছি দে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। মেহরিন ওর হ্যাজেল রঙের মণিওয়ালা চোখ তুলে তাকালো তার দিকে, কণ্ঠে প্রতিবাদের সুর। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? তোর যা মনে হয়, কিন্তু আজকে চুমু দিতেই হবে। ছাড়ুন প্লিজ, ভালো লাগছে না। কথাগুলো এবার স্পষ্ট অনুরোধ। দহন ছাড়ল না, বরং কোমর আরো শক্ত করে জোরে ধরে নিচু গলায় বলল, ছাড়বো না, আগে আমার প্রাপ্য দে। আমি পারবো না, আমার লজ্জা লাগে। কিন্তু আমার লজ্জা করে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আমি তাই, তবু তুই দে। প্লিজ না। হঠাৎ করে দহন তাকে কোলে তুলে নিল। এত দ্রুত সবকিছু ঘটল যে মেহরিন ঠিক মতো সামলাতে পারল না। রুমের দরজা পেরিয়ে দহন বাইরে বেরিয়ে এলো। মেহরিন ছটফট করতে করতে বলল, আরে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? দহন কোনো উত্তর দিল না। তার পায়ের শব্দ নিঃশব্দ করিডোরে ধীরে ধীরে প্রতিধ্বনিত হতে লাগলো। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল, উপরে ছাদের দিকে। রাতের নিস্তব্ধতা, অজানা গন্তব্য আর মেহরিনের দ্রুত ধুকপুক করা হৃদস্পন্দন। মেহরিনের মাথার ভেতর চিন্তার ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। এত রাতে ছাদে কেন নিয়ে আসছে? চুমু না খাওয়ার অপরাধে আমাকে তো আবার ছাদ থেকে ফেলে দিবে না। পরক্ষণেই নিজেকেই ধমক দিল সে। আজব, একটা চুমু না দেওয়ার জন্য কেউ কি ছাদ থেকে ফেলে দেয় নাকি? আমি কি সব ভাবছি? সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। নিজের অযথা ভয়কে বড় করে দেখার জন্য লজ্জাও লাগলো তার। কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ করে সে শরীরটাকে অদ্ভুত হালকা অনুভব করলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নিজের অবস্থাটা বুঝতে তার খানিকটা সময় লাগলো। নিচে তাকে বুক কেঁপে উঠল। দহন তাকে ছাদের রেলিংয়ের উপর দিয়ে বাইরে ঝুলিয়ে ধরে আছে। মেহরিনের চোখ বিস্ফোরিত হয়ে গেল। নিচের দিকে তাকাতেই মাথা ঘুরে উঠল। এত উঁচু বিল্ডিং, নিচে সব কিছু ছোট ছোট,
খেলনার মতো দেখাচ্ছে। রাতের বাতাস তীব্রভাবে এসে লাগছে তার মুখে, চুলগুলো উড়ে যাচ্ছে এলোমেলোভাবে, হৃদস্পন্দন যেন কানে ধাক্কা মারছে। ভয়, আতঙ্ক আর অবিশ্বাস মিলিয়ে তার গলা শুকিয়ে গেল। এবার কাপা গলায় সে বলল, আমাকে উপরে তুলুন প্লিজ, আমার খুব ভয় লাগছে। এরকম করছেন কেন আমার সাথে? দহনের মুখে অদ্ভুত এক হাসি, কিন্তু সেই হাসির ভেতর কিছু একটা বদলে গেছে। খেলার ছলে নয়, বরং পরীক্ষা নেওয়ার মতো কঠিন ভাব। গম্ভীর কণ্ঠে বলল, ডেইজি হানি, আমি তোকে বারবার আমার প্রাপ্য দিতে বলছি, তুই দিচ্ছিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? কথাগুলো শুনে মেহরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, না 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 প্লিজ, আমি মরতে চাই না। তুই কি চাস? না চাস তা দিয়ে আমি কি করব? এই বলে সে হাতের চাপ সামান্য ঢিলে করতেই মেহরিন আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। তার হাত স্বতঃস্ফূর্তভাবে দহনের কবজি শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠল, আপনি যা পান আমি দিব, দয়া করে উপরে তুলো। মেহরিন কণ্ঠে কাঁপন, চোখে আতঙ্ক, মাথা শরীর শিথিল। দহন ধীরে ধীরে একটানে মেহরিনকে ছাদে আনলো, রেলিংয়ের সাথে চেপে ধরলো, যেন তাকে ছাড়ার কোনো ইচ্ছা নেই। মেহরিন বড় বড় শ্বাস নিতে লাগলো, শরীরের প্রতিটি কণায় কাঁপছে। দহন কিছু সময় ধরলো, চোখে এক অদ্ভুত অনমনীয়তা, যেন সে মেহরিনের ভয়কে নিজ হাতে আঁকড়ে ধরেছে। শেষমেশ মেহরিনের শ্বাস স্বাভাবিক হতে শুরু করলো। তখনই দহন বলে উঠল, ডেইজি হানি, তাড়াতাড়ি দে, নয়তো আবার ফেলে দেব। আমি তো আপনার থেকে খাটো। তা শুনে দহন ওর কোমর ধরে উপরে তুললো, একদম নিজের মুখ বরাবর। দহনের চোখে অদ্ভুত এক উত্তেজনা। মেহরিন এক মুহূর্ত স্থির হয়ে রইল, মনে মনে ভয় আর উত্তেজনা মিশ্রিত এক অনুভূতি। রাতের বাতাস ঠান্ডা, চাঁদের আলো বেজে উঠেছে খোলা জানালা দিয়ে। পুরো রুমে মৃদু রূপালি আলো পড়ছে। মেহরিন কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু কোনো উপায় নেই। আস্তে আস্তে দহনের ঠোঁটের দিকে এগিয়ে গেল, অতঃপর দহনের ঠোঁটে নিজের ঠোঁটের সংস্পর্শ করলো নিজ থেকে। প্রথম চুমু। মেহরিন সাথে সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু দহন একটু ছাড়ল না। দহন হঠাৎ মেহরিনের মাথার পেছন দিকে হাত রেখে তাকে নিজের দিকে আরও টেনে নিল। ওষ্ঠদয় আরও দৃঢ়ভাবে এক হয়ে গেল। মেহরিন ছটফট করলো, চেষ্টা করলো মুক্তি পেতে, কিন্তু কোনো উপায় হলো না। এক সময় সে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। নিঃশ্বাস আর চোখে আতঙ্ক মিশ্রিত এক অদ্ভুত তীব্রতা। দহন মেহরিনের শান্ত হওয়া দেখে আরো উন্মাদ হয়ে উঠল। সে তার ওষ্ঠে চুমু দিতে লাগলো। দেহ আর মন উভয় উত্তেজনার ঢেউয়ে কাঁপছে। মেহরিন বারংবার কেঁপে উঠছে। ভয় আর বিস্ময় মিশ্রিত এক অনুভূতিতে চাঁদের আলো তাদের উপর পড়ে। রাতের ঠান্ডা বাতাস হালকা করে তাদের শরীর ছুঁয়ে যায়। চাঁদের হালকা আলো এবং দুজনের মধ্যে এক অদ্ভুত শক্তিশালী টান, সব মিলিয়ে রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি করছে। সোনিয়া তালুকদার কাপা কণ্ঠে বলল, আমি এই বিয়ে মানি না। এভাবে কখনো বিয়ে হয় নাকি? তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুদ্ধ আর আবিরা। ড্রয়িং রুম জুড়ে ভারী নীরবতা। সকালের ঘটনা এখনো যেন দেয়ালে দেয়ালে লেগে আছে। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত অস্বস্তি দিয়ে। আবিরা যখন বাড়ি থেকে কলেজের জন্য বের হচ্ছিল, দরজার সামনে দাঁড়িয়ে থাকা দহনকে দেখে থমকে গেল। বিস্ময় বলল, ভাইয়া, আপনি এখানে কিছু বলবেন? দহনের চোখে তখন অদ্ভুত এক স্থিরতা, ঠোঁটে হালকা হাসি। সে ধীর স্বরে বলল, হ্যাঁ বলবো, আজ তোকে আর শুদ্ধকে বিয়ে দেব। আবিরার বুকের ভেতরে ধক করে উঠল। কাপা কণ্ঠে বলল, কি বলছেন এভাবে? দহন এক পা এগিয়ে এলো। গলায় কোনো উত্তেজনা নেই, বরং অস্বাভাবিক শান্ত স্বর। বাড়িতে তোর মা বাবার সম্মতি নিতে গেলে ঝামেলা হবে, সময় লাগবে। আমি ঝামেলা আর সময় কোনোটাই নিতে চাই না। তুই কি ঝামেলা চাস? প্রশ্নটা এত সরাসরি, এত অপ্রত্যাশিত ছিল যে আবিরা কথা খুঁজে পেল না। কিছুক্ষণ দহনের চোখের দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না বলল, যেন সে বুঝতেই পারছে না কিসের সম্মতি দিচ্ছে আর কিসের দিচ্ছে না। দহন তখন হাসলো, সেই পরিচিত রহস্যময় হাসি। আচ্ছা তাহলে চল। সবকিছু ঘটল খুব দ্রুত, যেন কেউ সময়কে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে। একটি ছোট কাজে অফিস, কয়েকটি প্রয়োজনীয় কাগজ, দু একজন সাক্ষী, আর সাথে ছিল মেহরিন, চুপচাপ অবশ দৃষ্টিতে সব কিছু দেখছিল।
শুদ্ধ যেন পুরোটা বুঝে ওঠার আগেই বসে পড়েছিল টেবিলের সামনে। আবিরার হাত কাঁপছিল, কলম ধরা আঙ্গুলে ঘাম জমে উঠেছিল, কাজের কণ্ঠে নিয়মিত বাক্য। বিয়ে হয়ে গেল। এখন সেই ঘটনার কয়েক ঘন্টা পর সোনিয়া তালুকদারের সামনে দাঁড়িয়ে আছে তারা দুজন, মাথা নিচু, চোখে অনিশ্চয়তা। সোনিয়ার চোখ রাগে অপমানে বিস্ময়ে জ্বলছে। এভাবে বিয়ে হয়? বিয়ে কি ছেলে খেলা? দহন হালকা দীর্ঘশ্বাস ফেলে যেন বিরক্তির ভান করলো। ঠোঁটে তার সেই চিরচেনা বাঁকা হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলল, আহ চাচি, ও অতটাও খারাপ ছেলে না। আবিরাকে খুব ভালো রাখবে। আর যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে আপনার সমস্যা কোথায়? কথাগুলো বলা হলো অদ্ভুত স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি, যেন এভাবে কারো জীবন বদলে দেওয়া তার কাছে খুব সাধারণ ব্যাপার। সোনিয়া তালুকদারের ধৈর্য ভেঙে গেল, চোখ লাল হয়ে উঠল রাগে, দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার মেয়ের জীবন নিয়ে খেলেছো। এভাবে বিয়ে হয়? এই বিয়ে যেভাবে দিয়েছো, ডিভোর্সও সেভাবেই দিবে, নয়তো কিন্তু খবর আছে। ড্রয়িং রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। আবিরা মাথা নিচু করে দাঁড়িয়ে, বুকের ভেতর কাঁপন থামছে না, শুদ্ধ নিশ্চুপ। কিন্তু তার চোয়াল শক্ত, সে বুঝতে পারছে পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। দহন এবার ভ্রু তুলল, অভিনয় মিশ্রিত বিস্ময় মুখে এনে বলল, উপস চাচি, ভয় পেলাম তো। তার কণ্ঠে ব্যঙ্গ, চোখে অদ্ভুত এক স্থিরতা, যেন এই রাগ, এই হুমকি কিছুই তাকে ছুতে পারছে না। হঠাৎ সে শুদ্ধের দিকে তাকিয়ে বলল, ভাই শুদ্ধ, তোমার বউকে নিয়ে নিজের বাড়ি গিয়ে বাসর করো। এসব দেখে তোমাদের সদ্য বিয়ে হওয়ার সময় নষ্ট করার দরকার নেই। কথাটা শোনা মাত্র আবিরার গাল লাল হয়ে উঠল লজ্জায়, মাথা আরো নিচু হয়ে গেল, হাতের আঙুলগুলো জড়িয়ে ধরল শক্ত করে। মেহেরিন আর সোনিয়া তালুকদার একসাথে কটমট করে তাকালো দহনের দিকে। মেহেরিন দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ালো, সভ্য। আরে একটা সীমা থাকে, কিন্তু এই মানুষটা সেই সীমারও ওপারে চলে গেছে। ড্রয়িং রুমের ভেতরে উত্তেজনা জমাট বেঁধে আছে, কারোর শ্বাস যেন ঠিক মতো পড়ছে না। সোনিয়া তালুকদার চিৎকার করে বলে উঠল, লজ্জা করে না এসব বলতে? আর আমার মেয়ে কোথাও যাবে না। আজকে তোমার বাপ চাচা বাড়ি আসুক, একটা বিহিত করে ছাড়বো। দহন কিছুক্ষণ চুপ করে রইল, প্রথমে তাকালো মেহেরিনের দিকে, সেই দৃষ্টি গভীর, অদ্ভুত, যেন কিছু ভাবছে। তারপর ধীরে মাথা ঘুরে তাকালো সোনিয়া তালুকদারের দিকে। তার মুখে কোনো রাগ নেই, কোনো উত্তেজনাও নেই, শুধু অস্বাভাবিক শান্তি। হালকা করে হাত তুলল সে, একটা ছোট ইশারা। মুহূর্তের মধ্যে দরজার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন মহিলা বডিগার্ড এগিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সোনিয়া তালুকদারের দুই পাশ থেকে হাত ধরে ফেলল। এই এই কি করছো? আমাকে ছাড়ো, আমি বলছি ছাড়ো। সোনিয়া তালুকদার লড়াই করতে লাগলেন, কণ্ঠে প্রতিবাদ, চোখে ক্ষোভ। তিনি ক্রমাগত বলতে থাকলেন, কিন্তু ঘরের ভেতর যেন শব্দগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে, কেউ সাড়া দিচ্ছে না। আবিরা আতঙ্কে তাকিয়ে আছে, শুদ্ধ হতভম্ব। মেহরিনের বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। দুইজন বডিগার্ড তাকে টেনে নিয়ে গেল পাশের রুমে। দরজাটা বন্ধ হয়ে গেল ভারী শব্দে। ড্রয়িং রুম জুড়ে নেমে এলো ভৌতিক নীরবতা। আবিরা কিছু বলতে যাবে, তার আগে দহন থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আবিরা, তুই আপাতত শুদ্ধের বাসায় যা। রাতে চাচা আর বাবা আসুক, তারপর আমি কথা বলে নেব। তোরা বের হলে চাচিকে আমি বের করে দেব, চিন্তা করিস না। কথাগুলো এমন স্বাভাবিক ভঙ্গিতে বলা হলো যেন এই বিশৃঙ্খলার মাঝেও সবকিছু তার নিয়ন্ত্রণে। আবিরা নিঃশব্দে মাথা নাড়ল। শুদ্ধ একবার চারদিকে তাকালো, পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর ধীরে আবিরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে ড্রয়িং রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। মেহরিন ঠিক বুঝে উঠতে পারছিল না পরের মুহূর্তে কি হতে যাচ্ছে। হঠাৎ করেই দহন এগিয়ে সে তাকে কোলে তুলে নিল। কি করছেন? মেহরিন বিস্ময়ে বলে উঠল, ছটফট করতে লাগলো। দহন হালকা হেসে বলল, তখন না তুই আমার দিকে ওইভাবে তাকাচ্ছিলি, নিশ্চয়ই তোর রোম্যান্স করতে মন চাইছে, তাই না? ডেইজি হানি, চল একটু রোম্যান্স করা যাক। তার কণ্ঠে রসিকতা থাকলেও ভেতরে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। মেহরিন হাত পা ছুটতে লাগলো, কিন্তু দহন যেন সেদিকে কোনো গুরুত্বই দিল না। স্থির পায়ে সরে বেয়ে উপরে উঠতে লাগলো সে।
সিঁড়ির ধাপগুলোতে তার পদশব্দ ভারী হয়ে বাজতে লাগলো, আর মেহরিনের বুকের ভেতর ধুকপুকানি ক্রমেই বেড়ে চলল। শুদ্ধদের বাড়িটা তালুকদার বাড়ির মতো বিশাল নয়। না আছে লম্বা বারান্দা, না ঝলমলে ঝাড়বাতি, না সারি সারি ঘর। তবু দরজা পেরিয়ে আবিরের মনে হলো এখানে বাতাসটা আলাদা, হালকা, শান্ত। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ল পরিপাটি করে গোছানো আসবাব, জানালার পাশে টবের ফুল গাছ, দেয়ালে কয়েকটা পুরনো ফ্রেম। সবকিছুতেই এক ধরনের আন্তরিকতা, যেন এই বাড়ি বড় নয় কিন্তু মন দিয়ে সাজানো। আবিরা ধীরে ধীরে ঘরগুলো ঘুরে দেখতে লাগলো। কখনো জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে, কখনো শেলফে রাখা বইয়ের মলাটে হাত বুলিয়ে দিচ্ছে। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ফুটে উঠেছিল অদ্ভুত স্বস্তি। পেছন থেকে শুদ্ধ একটু ইতস্তত করে বলল, আবিরা, আমি জানি আমার বাড়িটা তোমাদের বাড়ির মতো এত বড় না, কিন্তু কথা শেষ করার আগে আবিরা ঘুরে দাঁড়িয়ে বলল, আমি তো কাউকে বলিনি যে এই বাড়িটা আমার খারাপ লাগছে, বরং বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কথাগুলো বলার ভঙ্গিতে ছিল একরাশ অভিমান, সঙ্গে অল্প জেদও, যেন শুদ্ধের কথার আগেই নিজের অনুভূতিটা জানিয়ে দিতে চাইল। তারপর দপদপ পা ফেলে সোজা একটা রুমে ঢুকে গেল সে। শুদ্ধ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্থির হয়ে, দরজার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই রাগ, এই অভিমান ওই দিনের ঘটনার জন্য। তারপর শুদ্ধ ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঢুকতে দেখলো আবিরা বিছানার এক কোণে বসে আছে, গাল ফুলিয়ে, চোখ দুটো অন্যদিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে জমে আছে অনেক কথা, অনেক অভিমান। শুদ্ধ নিঃশব্দে গিয়ে তার পাশে বসলো, কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নরম প্রায় অনুনয়ের সুরে বলল, আমাকে কি আর একটা সুযোগ দেয়া যায় না আবিরা? আবিরা কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে রইল। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরেছে, যেন একটা শব্দ বের হলেই অভিমান ভেঙে কান্না বেরিয়ে পড়বে। শুদ্ধ আবার বলল, তুমি তো জানো আমি কেন তোমাকে তখন রিজেক্ট করেছিলাম। তবুও কোনো সাড়া নেই। এবার শুদ্ধ আস্তে করে আবিরার দুই হাত নিজের হাতের মধ্যে নিল। হাত দুটো ঠান্ডা, কাঁপছে একটু। আমি সত্যি বলছি আবিরা, আমার আর কোনো উপায় ছিল না। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। কিন্তু বস কি ভাববে? যদি বস রেগে যেত তাহলে? আর আমার জীবনের কোনো নিশ্চিত ছিল না, তাই আমার অন্ধকার জীবনের সঙ্গে তোমাকে জড়াতে চাচ্ছিলাম না। এসব ভেবেই আর আমি সহ্য করতে পারিনি। শুদ্ধের কণ্ঠে অনুশোচনা স্পষ্ট, চোখে ক্লান্তি, অপরাধবোধ। আবিরা এখনো চুপ, কিন্তু এবার তার আঙ্গুলগুলো শুদ্ধের হাতের ভেতরে নড়ল, খুব সামান্য, খুব অস্পষ্ট। দহন সোফার কোণে বসে আছে, মেহরিনকে কুলে নিয়ে। তার বাহু দুটো শক্ত কিন্তু অস্থির নয়, এক ধরনের স্থির জেদ যেন জমে আছে ভঙ্গিতে। মেহরিন প্রথমে ছটফট করেছিল, হাত ছাড়ানোর চেষ্টা, শরীর সরানোর চেষ্টা, কিছুই ফল দিচ্ছিল না। দহন নিজের মতো চুপচাপ বসে আছে, যেন খুব নীরব। প্রতিরোধটুকু তার কাছে খুব সাধারণ। কিছুক্ষণ পর মেহরিন ক্লান্ত হয়ে গেল, শরীর ঢিলে হয়ে এলো, ছটফট থেমে গেল। রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। দহনও চুপ, শুধু দুজনের শ্বাসের শব্দ ধীরে ধীরে মিলেমিশে যাচ্ছে। হঠাৎ মেহরিন মুখ তুলে শান্ত গলায় বলল, আচ্ছা, আমাকে আপনি কবে থেকে ভালোবাসলেন? মানে কবে থেকে আমার প্রতি আপনার এই অনুভূতিটা জন্ম নিল? প্রশ্নটা খুব নরম কিন্তু গভীর, যেন অনেক দিন ধরে বুকের ভেতরে জমে থাকা কৌতূহল এক মুহূর্তে বেরিয়ে এলো। দহন একটু নড়ল, তার দৃষ্টি দূরে কোথাও স্থির হলো। তারপর শান্ত কণ্ঠে বলল, নিয়েছে কোনো একদিন থেকে, কিন্তু বলবো না। মেহরিন গাল ফুলিয়ে তাকালো তার দিকে। আমার প্রশ্নের উত্তরটা কি খুব বেশি কঠিন? চোখে অভিমান নেই, রাগও নেই, শুধু জানতে চাওয়ার এক সরল ইচ্ছা। দহন মৃদু স্বরে বলল, আজকে বলবো না, অন্য একদিন। কথাটা শেষ হতেই দরজায় টোকা পড়ল। শব্দটা যেন হঠাৎ করে রুমের নীরবতা ভেঙে দিল। দহন না চাইতেও হাত আলগা করে দিল। মেহরিন দ্রুত উঠে দাঁড়ালো, যেন মুক্ত বাতাস পেল। কয়েক পা হেঁটে দরজার দিকে গেল। বুকের ভেতর এক অদ্ভুত ধুকপুকানি। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে লাহিড়ী তালুকদার। মেহরিন এক মুহূর্ত থমকে গেল, কি বলে সম্বোধন করবে বুঝে উঠতে পারল না। মুখে লজ্জা, চোখে অপ্রস্তুত ভাব। শেষমেশ শুধু বলল, আপনি কিছু বলবেন? হ্যাঁ রে, দহনের সাথে একটু কথা আছে। মেহরিন সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো, দরজা ছেড়ে জায়গা করে দিল ভেতরে আসার জন্য।
লাহিড়ী তালুকদার রুমে ঢুকতেই দহন সোফা থেকে উঠে দাঁড়ালো। লাহিড়ী তালুকদার ধীরে ধীরে দহনের দিকে এগিয়ে এলেন। দহন তাকে এড়িয়ে পাশ কাটিয়ে যেতে চাইছিল, ঠিক তখনই লাহিড়ী তালুকদার হাত বাড়িয়ে দহনের কবজি ধরে ফেলল। দহন থেমে গেল, মুখ তুলে তাকালো তার দিকে। সেই দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি, অস্বস্তি আর এক ফোঁটা লুকানো ঘৃণা। লাহিড়ী তালুকদার সেই চোখের ভাষা বুঝে ফেললেন, তবু তিনি নিজেকে সামলে কাপা কণ্ঠে বলল, আমি কয়েকটা কথা বলেই চলে যাব। দহন একবার মেহেরিনের দিকে তাকালো, চোখের ইশারায় বলল, তুই একটু বাইরে যা। মেহেরিন কিছু বলল না, পরিস্থিতির ভার বুঝে নিঃশব্দে বাইরে চলে গেল। দরজাটা আধ খোলা রইল, যেন বাতাসও শুনতে চায় ভেতরের কথা। দহন এবার ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল, কাঁধ সোজা করে কণ্ঠ শক্ত করে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় কম। দহনের শক্ত কণ্ঠের কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করলো লাহিড়ী তালুকদারের বুকে। তার চোখে হঠাৎ জল এসে ভরল, ছলছল করতে লাগলো দৃষ্টি। নিজের ছেলের কাছে দাঁড়িয়ে আজ তাকে কথা বলার সময় চাইতে হচ্ছে, তবু নাকি তার সময় নেই। তবু নিজেকে সামলে কান্না ভেজা কণ্ঠে তিনি বললেন, তুমি আমাকে এত ঘৃণা করো, কখনো কি জানতে ইচ্ছে করেছে তোমার মা আদৌ কোনো পাপ করেছিল, নাকি সবটাই ছিল একটা চক্রান্ত? দহন ঠান্ডা চোখে তাকিয়ে রইল, তার মুখে কোনো অনুভূতি নেই, শুধু জমাট বাঁধা কঠোরতা। আমি নিজের চোখে দেখেছি, আর কি চাই? লাহিড়ী তালুকদার মৃদু হেসে ফেললেন, সেই হাসিতে ব্যথা আছে, ক্লান্তি আছে। তারপর বরফের মতো শান্ত কণ্ঠে বলল, আমরা যা চোখে দেখি তা কি সবসময় সত্যি হয় দহন? দহন ভ্রু কুচকে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনি নির্দোষ? লাহিড়ী তালুকদার এবার এক পা এগিয়ে এলেন, চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমি কখনোই কোনো দোষ করিনি দহন। নিশ্চয়ই আমার থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য এসব বলছেন। কথাটা শোনার পর লাহিড়ী তালুকদারের মুখে এক অদ্ভুত ক্লান্তি নেমে এলো, যেন তিনি আগেই জানতেন এই উত্তরই পাবেন। তারপর তিনি ধীরে ভাঙা গলায় বললেন, তোমার কাছ থেকে আমার আর কোনো আশা নেই দহন। তুমি কখনোই আমার কথা শোনোনি, নিজের জীবনটাকেও নিজের মতো করে কঠিন করে তুলেছ। আমি শুধু চাই তুমি সত্যিটা জানো, যা এতদিন তোমার কাছ থেকে লুকানো হয়েছে, ব্যাস, আর কিছু না। কথা বলতে বলতে তিনি ঈশ্বরের আঁচল থেকে ছোট্ট একটা কাগজ বের করলেন। কাগজে লেখা একটা লোকেশন, সেটা দহনের হাতে গুজে দিয়ে বললেন, এই বাড়িতে গিয়ে একবার দেখো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপর আর কিছু না বলে ঘুরে দাঁড়ালেন, দরজার দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে, যেন কথা ফুরিয়েছে কিন্তু ভেতরের কষ্ট ফুরোয়নি। দরজা বন্ধ হয়ে গেল, রুমে একা দাঁড়িয়ে রইল দহন, তার হাতে সেই ছোট্ট কাগজ, চোখ স্থির হয়ে আছে লেখাটার উপর। কয়েক মুহূর্ত পর সে ফিসফিস করে বলল, কিসের লোকেশন এটা? কোথায় যেতে বললেন উনি? কাগজটা হাতের মুঠোয় চেপে ধরল সে। বহু দিনের জমে থাকা সন্দেহ, রাগ, ঘৃণা সবকিছুর মাঝখানে হঠাৎ করে একটা নতুন প্রশ্ন ঢুকে পড়েছে, আর সে প্রশ্নের উত্তরটা হয়তো লুকিয়ে আছে ওই অচেনা ঠিকানায়। দহন কাগজের টুকরোটা ভাঁজ করে পকেটে রাখল। দরজা ঠেলে বাইরে বের হতেই নিচতলা থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচির শব্দ, গলার আওয়াজগুলো তীক্ষ্ণ উত্তেজিত। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে নেমে দৃশ্যটা দেখে থেমে গেল এক মুহূর্ত। একটি সোফায় গম্ভীর মুখে বসে আছেন রাশেদ তালুকদার, পাশের সোফায় সোনিয়া তালুকদার, মুখ রাগে লাল। তার এক পাশে বসে আছে মাহবুব তালুকদার, চুপচাপ কিন্তু চোখে কৌতূহলী তীক্ষ্ণতা। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছেন লাহিড়ী তালুকদার, নীরব, মুখে ক্লান্তির ছাপ। দহনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোনিয়া তালুকদার যেন আগুন হয়ে উঠলেন, উত্তেজিত কণ্ঠে বললেন, ভাইজান দেখেন, আপনার এই ছেলে আমাকে রুমে আটকে রেখেছিল, কত বড় বিয়াদব, আর আমার মেয়েকে ওই অজাতের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। তার কণ্ঠে অপমান, রাগ আর তীব্র অভিযোগের ঝড়। মাহবুব তালুকদার হঠাৎ করে উঠে দাঁড়ালেন, তার চোখে রাগের আগুন, কণ্ঠ ভারী হয়ে উঠেছে উত্তেজনায়। কয়েক পা এগিয়ে সে দহনের সামনে দাঁড়ালেন, তারপর চিৎকার করে বলে উঠলেন, এসব কি শুনছি আমি?
এটা কি সত্যি দহন? তুমি আবিরাকে বিয়ে দিয়েছো আর তোমার চাচিকে রুমে আটকে রেখেছিলে? ড্রয়িং রুমের নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি দহনের দিকে স্থির। দহন একটু বিচলিত হলো না। ভাবলেশহীন মুখে স্থির কণ্ঠে বলল, হ্যাঁ। একটা শব্দ, ছোট কিন্তু ভারী। মাহবুব তালুকদার রাগে কণ্ঠে বলল, তোমার লজ্জা করে না এসব কথা তুমি আমার সামনে দাঁড়িয়ে স্বীকার করছো? আর তুমি কোন অধিকারে বিয়ে দিলে? এই অধিকার তোমাকে আমরা দেইনি দহন। কে তুমি যে অন্যের জীবনে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবে? ড্রয়িং রুমের ভেতরের কথাগুলো দহনের মাথার ভেতর ধাক্কা খেতে লাগলো। তার মেজাজ আগে টান টান ছিল। এই প্রশ্ন, এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল। দহন দাঁতে দাঁত চেপে উঠল, চোখে ঝিলিক খেল রাগের। আপনার অনুমতি কে চেয়েছে? আবিরা যাকে ভালোবাসে আমি তার সাথেই ওর বিয়ে দিয়েছি। অতএব এসব অকারণ কথা বলার কোনো মানে হয় না। ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। কেউ কথা বলছে না, কিন্তু প্রত্যেকের দৃষ্টি দহনের উপর স্থির। দহন এবার মাথা ঘুরিয়ে রাশেদ তালুকদারের দিকে তাকালো। আপনি কিছু বলবেন? আমার মেজাজ এমনিতেই খারাপ। তার কণ্ঠে ছিল সতর্ক বার্তার মতো দৃঢ়তা। তারপর আর এক মুহূর্ত দাঁড়াল না। দপদপ শব্দ তুলে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল তীব্র ভঙ্গিতে। পেছন থেকে সোনিয়া তালুকদারের কণ্ঠ ভেসে এলো, দেখছেন কত বড় বিয়াদব? ভেতরে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু দহনের বেরিয়ে যাওয়ার পদশব্দ যেন এখনো বাতাসে। উপরে দাঁড়িয়ে মেহরিন সব কিছু দেখছিল। নিচতলার প্রতিটি শব্দ, প্রতিটি উত্তেজনা তার কানে স্পষ্ট পৌঁছাচ্ছিল। দহনকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে, তারপর আগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যেতে দেখে তার বুকের ভেতর হঠাৎ কেমন যেন করে উঠল। এত রাত এভাবে রাগ করে সে কোথায় যাবে? ভাবতে ভাবতে মেহরিন ছুটে সিঁড়ির দিকে গেল। তাড়াহুড়ো পায়ের শব্দ, কাঁপতে লাগলো সিঁড়িতে। নিচে বসে থাকা সবাই অবাক হয়ে তাকালো। হঠাৎ এইভাবে দৌড়াচ্ছে কেন? কিন্তু মেহরিন কারো দিকে তাকালো না। কারো প্রশ্ন শোনারও সময় নেই তার। দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো দহন গাড়ির দরজা খুলে উঠতে যাচ্ছে। মেহরিন পেছন থেকে হাঁপাতে হাঁপাতে ডাক দিল, শুনছেন? তার কণ্ঠে ছিল উৎকণ্ঠা, তাড়াহুড়ো আর এক অদ্ভুত টান। দহন হাত থামিয়ে চমকে পেছনে তাকালো। দেখলো মেহরিন দৌড়ে তার দিকে আসছে। শ্বাসকষ্টে বুক ওঠানামা করছে। মেহরিন দৌড়ে এসে দহনের সামনে দাঁড়ালো। দুই হাত কোমরে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? দহনের মুখ শক্ত, চোখে অস্বস্তিকর গাম্ভীর্য। আমার কাজ আছে, তুই রুমে যা। কথার ভঙ্গিটা এমন ঠান্ডা, এমন দূরত্বে ভরা। মেহরিন থমকে গেল। বিস্ময় বলল, আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? দহনের ভেতরে জমে থাকা রাগ যেন হঠাৎ করে বেরিয়ে এলো। কণ্ঠ উঁচু হয়ে গেল। বললাম না আমার কাজ আছে, তোকে সব কিছু বলে যেতে হবে। আমি কোথায় যাব, কি করব যদি এই আশা করে থাকিস, তাহলে কাইন্ড ইওর ইনফরমেশন। তুই ভুল, আব্রাহাম তালুকদার দহন কখনোই কাউকে কৈফিয়ত দেয় না। এখন রুমে যা। লাস্টের কথাখানা ধমক দিয়ে বলল। দহনের করা ধমকটা যেন সরাসরি গিয়ে আঘাত করলো মেহরিনের বুকের ভেতরের নরম জায়গাটায়। মেহরিন এভাবে কখনো কথা শুনেনি দহনের কাছ থেকে। মুহূর্তেই তার ভেতরটা ফাঁকা হয়ে গেল, কথা হারিয়ে গেল, ভাবনাও থেমে গেল। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে সামান্য। দহন বিরক্ত স্বরে বলল, তুই যাবি নাকি? শব্দগুলো আরেকবার কাঁপিয়ে দিল মেহরিনকে। মেহরিনের চোখে পানি টলমল করে উঠল, যেন এখনই গড়িয়ে পড়বে। সে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। ঘুরে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। দহন এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার ভেতরে জমে থাকা রাগ, অস্থিরতা, অজানা চাপ সব মিলিয়ে মাথার ভেতর ঝড় বইছে। সে দ্রুত গাড়িতে উঠে বসল। ইঞ্জিন স্টার্ট করতেই শব্দটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিল। তারপর হঠাৎ করেই ফুল স্পিডে গাড়ি ছুটে গেল অন্ধকার রাস্তার দিকে। পেছনে রয়ে গেল নিঃশব্দ বাড়ি আর দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে থাকা এক মেয়ে। পাতলা নীল শাড়ি পরে আবিরা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রাতের হালকা বাতাসে তার খোলা চুল উড়ে গিয়ে গাল ছুঁয়ে দিচ্ছে বারবার। চাঁদের নরম আলো এসে পড়ছে তার কাঁধে। শাড়ির ভাঁজে পুরো দৃশ্যটা যেন নীরব কোনো ছবির মতো। তার চোখ দূরে কোথাও স্থির, মন যেন আরো দূরে।
দিনভর ঘটে যাওয়া সব কিছু ভেবে এক গভীর ভাবনায় ডুবে আছে সে। ঠিক তখনই পেছন থেকে হালকা পদশব্দ। শুদ্ধ 2 হাতে 2 মগ কফি নিয়ে ব্যালকনিতে এলো। কিছু না বলে আবিরার পাশে এসে দাঁড়ালো। 1 মগ কফি ধীরে তার দিকে এগিয়ে দিল। আবিরা কোনো কথা না বলে মগটা নিয়ে নিল। মগে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। সে মগের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুদ্ধ রেলিংয়ে হেলান দিয়ে নিজের কফিতে ছোট্ট চুমুক দিল। তারপর আর চোখে একবার আবিরার দিকে তাকালো, আবার আকাশের দিকে দৃষ্টি তুলে নরম স্বরে বলল, কারো কাছে কি আমার বানানো কফি ভালো লেগেছে? তার কণ্ঠে ছিল হালকা হাসি, কিন্তু ভেতরে লুকানো এক ধরনের অস্বস্তি। কথা শুরু করার চেষ্টা, অভিমান ভাঙানোর ছোট্ট উপায়। আবিরার ঠোঁটে ক্ষীণ এক হাসি ফুটল, খুব সামান্য, প্রায় অদৃশ্য। তারপর নিচু স্বরে বলল, কফি ভালো হয়েছে, যে বানিয়েছে তাকে ধন্যবাদ। শুদ্ধ হালকা করে হাসলো। সেই হাসিতে স্বস্তি যেমন ছিল তেমনই ছিল একটু সংকোচ। সে আবার মগে চুমুক দিল। কিছুক্ষণ নীরব থেকে বলল, মানুষ মাত্রই ভুল করে, তাই বলে এভাবে কেউ যদি আমাকে দূরে ঠেলে দেয় সেটা ঠিক না। আমার কষ্টটাও তো কারো বোঝা দরকার। বিয়ে করে কি আর সিঙ্গেল থাকে বলো? কথাগুলো সে বলল খুব আস্তে, অভিযোগের মতো নয়, বরং অনুরোধের মতো। আবিরা চুপ করে রইল। কফির কাপে চুমুক দিল ধীরে। বাষ্পটা উঠে এসে তার চোখের সামনে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত নীরবতা ঝুলে রইল দুজনের মাঝখানে। তারপর আবিরা নিচু কণ্ঠে বলল, জানি না বাড়িতে এখন কি হচ্ছে। আমি মাকে চিনি, উনি যা মনে করেন তাই করে ছাড়েন। হয়তো সবাই মিলে বুঝাবে, কিন্তু লাভ হবে না। মনে যা গেঁথে যাবে সেটাই করবেন। তার কণ্ঠে দুশ্চিন্তা, অস্বস্তি আর অদৃশ্য এক চাপা ভয়। শুদ্ধ তাকে রইল তার দিকে। চাঁদের আলোয় আবিরার মুখটা শান্ত দেখালেও কথাগুলো বলছিল ভেতরের অস্থিরতার কথা। আবিরা ধীরে ধীরে কফির মগটা সামনে রাখা ছোট্ট টি টেবিলে রেখে দিল। তারপর 2 হাত রেলিংয়ে রেখে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো তার চোখে পড়ে এক নরম ঝিলিক তৈরি করেছে। কিছুক্ষণ চুপ থেকে সে নিচু স্বরে বলল, আমি কাউকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে আমার মতো করে ভালোবাসে না। তার কথা তুমি ভালো থেকো, কিন্তু আমার সাথে না, অন্য কারোর সাথে। এটা কি আদৌ সম্ভব? যাকে ভালোবাসি তার সাথে গাছতলায় থাকলেও শান্তি লাগে, আর যাকে ভালোবাসি না তার সাথে প্রাসাদেও শান্তি নেই। এটা বোঝা দরকার। সে অন্ধকারে থাকলেও আমি তার সাথে অন্ধকারেই থাকতে রাজি। কি আফসোস, সে আমাকে আমার মতো ভালোবাসে না। ব্যালকনির নিস্তব্ধতা যেন আরো গভীর হলো। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে এলো। রাত তার নিজের ছন্দে এগিয়ে চলেছে। আবিরার কথাগুলো শুদ্ধের বুকে গিয়ে বিঁধল, যেন প্রতিটা শব্দ তাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করছে। সে নিঃশব্দে ভাবল, তাহলে কি সত্যি মেয়েটাকে সে বেশি কষ্ট দিয়ে ফেলেছে? একটা দীর্ঘশ্বাস নিয়ে সে কফির মগটা টেবিলে রাখলো। ধীরে ধীরে কয়েক পা এগিয়ে সে আবিরার একদম পেছনে দাঁড়ালো। তারপর আলতো করে তাকে জড়িয়ে ধরল। আবিরা চমকে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়েন আমাকে, অসভ্য লোক। তখন তো রিজেক্ট করেছিলেন, এখন আদিক্ষেতা দেখাতে এসেছেন। চাই না আপনার এইসব। তার কণ্ঠে রাগ, অভিমান, কষ্ট সব মিলেমিশে একাকার। শুদ্ধ এবার আলতো নয়, দৃঢ়ভাবে তাকে নিজের দিকে ঘুরে নিল। 2 হাতে জড়িয়ে ধরল শক্ত করে, যেন কোনোভাবেই ছাড়বে না। প্রথমে আবরা ছটফট করলো, হাত দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু কয়েক মুহূর্ত পর তার শক্তি যেন গলে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ করে কান্না হয়ে বেরিয়ে এলো। সে জোরে জোরে কাঁদতে লাগলো। অজান্তেই তার 2 হাত গিয়ে চেপে ধরলো শুদ্ধের শার্টের পেছনটা, যেন সে আঁকড়ে ধরা জায়গাটাই তার একমাত্র ভরসা। শুদ্ধের কণ্ঠে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। সে গভীরভাবে শ্বাস নিয়ে বলল, আমি আর কখনোই এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। সত্যি বলছি, এবারের মতো মাফ করে দাও বউ। আর কান্না করো না প্লিজ। শব্দগুলো আবিরার কানে পৌঁছলো। মুহূর্তের মধ্যেও তার কান্নার শব্দ কিছুটা থেমে গেল। শুদ্ধের বউ ডাকটা ছোট্ট, মৃদু, তবে ভেতরে ভরা নিঃশ্বাসের মতো তার মনকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। কান্নার মাঝে হঠাৎ করে এক আনন্দের জোয়ার বয়ে গেল মনে। শুদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে আবিরার কানের কাছে আলতো করে চুমু দিল। আবিরার ছোট্ট দেহটা অজান্তে শিউরে উঠল। হৃদয়টা হঠাৎ দ্রুত বেজে উঠল,
যা দেখে শুদ্ধ বুঝলো তার বউয়ের অভিমান কমে আসছে। তখনই সে আরও ধীরভাবে তার 2 হাত দিয়ে আবিরার মুখের চারপাশকে আলতো করে ধরল। হাতের উষ্ণতা, কোমল স্পর্শ সব মিলিয়ে আবিরা একটু আরও স্থির হয়ে গেল। শুদ্ধ নরম কণ্ঠে ঠিক আবিরার চোখের সমান গভীরতায় বলল, আমি কথা দিচ্ছি আর কখনো এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। আমি সব সময় এমনটাই করব যাতে তুমি খুশি থাকো। আজ থেকে আমার জীবন তোমার নামে উৎসর্গ করলাম। তোমার দুঃখ আমার আর আমার সুখ তোমার। এই যে আজ হাত ধরেছি, জীবন যতদিন আছে ততদিন এভাবেই শক্ত করে ধরে রাখবো। কথাগুলো শুনতে শুনতে আবিরার চোখ ভিজে উঠল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে আর নিজেকে সামলাতে পারল না। শুদ্ধকে জোরে ধরে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি মিসেস শ্রুদ্ধ। শব্দটা শুনে আবিরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ছিল লাজ, স্বস্তি আর এক নতুন শুরুর আলো। শুদ্ধ তাকিয়ে রইল তার দিকে, ঠোঁটে শান্ত এক হাসি। ব্যালকনির উপরে চাঁদের আলো নিঃশব্দে ঝরে পড়ছে। রাতের বাতাস হালকা করে তাদের ছুঁয়ে যাচ্ছে। দুজন মানুষের মাঝে জমে থাকা ভুল বোঝাবুঝি গলে গিয়ে জায়গা করে নিচ্ছে উষ্ণতা, বিশ্বাস আর নতুন সম্পর্কের সূচনা। দহনের গাড়ির ইঞ্জিন গর্জন করছে। রাস্তায় গতি পুরোপুরি বেড়ে গেছে। রাতের অন্ধকারে হঠাৎ করে স্পিড বাড়ানো যেন তার রাগের বহিঃপ্রকাশ। চাঁদের আলো দূরে দূরে পড়ে, কিন্তু গাড়ির সামনে ঝলমল করছে কেবল কালো রাস্তায়। 3 ঘন্টা অদম্য গতিতে গাড়ি চালানোর পর অবশেষে সে সেই লোকেশনে পৌঁছালো যা লাহিড়ী তালুকদার তাকে দিয়েছিল। গ্রামের পাশে পৌঁছতেই পরিবেশটা বদলে গেল। শান্ত, শুনশান, শুধু দূরে দূরে কোনো পশুর ডাক। গাড়ি থেকে নেমে দহন ধীরে ধীরে চারপাশ দেখলো। চোখে পড়ল একটা পরিত্যক্ত একতলা বিল্ডিং, লতা পাতা দিয়ে আংশিকভাবে ঢেকে রাখা। দেয়ালগুলোতে কালো দাগ, দরজার কাঁটাতার ছিঁড়ে গেছে। এই জায়গায় দীর্ঘদিন কেউ আসে না। প্রতিটি কোণে পড়ে আছে সময়ের ধুলো। দহন গাড়ি থেকে টর্চ লাইট বের করলো, মাথার উপর বেঁধে নিল। চাঁদের আলো যথেষ্ট হলেও টর্চের শক্ত আলো ঘরের ভেতরকে স্পষ্ট করে তুলল। দহন ধীরে ধীরে উঠোনে পা রাখলো। চারপাশে চোখ ঘোরালো। উঠোন ভর্তি শ্যাওলা, লম্বা লম্বা ঘাসগুলো বাতাসে হালকা দুলছে, যেন নীরবতার মাঝে মৃদু কাঁপুনি পাঠাচ্ছে। এই বাড়িটা নিঃসন্দেহে ভুতুরে, রহস্যময় এক জায়গা। যে কোনো মুহূর্তে কিছু অদ্ভুত ঘটতে পারে, এমনভাবেই চারপাশ গড়িয়ে আছে। দহন দরজার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। তারপর কুচকে দরজা খুলে ঘরে ঢুকলো। প্রথম দৃষ্টিতে চোখে পড়ল সব কিছুতে থরথরানো ধুলো, কাগজ, জঞ্জাল। দেয়ালগুলোতে পচা দাগ, ফেটে থাকা জানালা, যেমন এই ঘরে কেউ বহুদিন আসে না। প্রতিটি কোণে ছড়িয়ে আছে সময়ের চিহ্ন। একটা নিঃশব্দ ইতিহাস বলছে এখানে দীর্ঘকাল ধরে মানুষের উপস্থিতি নেই। দহন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। চারপাশে চোখ ঘোরালো। এক একটি কোণ, এক একটি ফাঁক, সব কিছুতে যেন মৃদু হুমকির মতো তাকে সতর্ক করছে। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে রাখা বড় একটি টাং। তার কাছে এগোতে গিয়ে তারপর টাংখানা খোলার সাথে সাথে যা দেখলো তার জন্য দহন মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তের জন্য শ্বাস থেমে গেল, হৃদয়টা যেন আটকে গেল। চারপাশে নীরবতা হঠাৎ করে আরো তীব্র হয়ে উঠল। ঘরের অন্ধকারে ধুলো মাখা বাতাসে সে টাং যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে, কিছু যা দহন কখনো আশা করেনি। টাঙের ঢাকনাটা পুরোপুরি তুলতেই ধুলো উড়ে দহনের মুখে এসে লাগলো। সে হাত নেড়ে ধুলো সরালো। তারপর টর্চের আলোটা ভেতরে ফেলতে থমকে গেল। ভেতরে একটি পুরনো কাঠের ফ্রেম, কাছে হালকা ফাটল, চারপাশে সময়ের হলদে ছাপ। দহন কাপা হাতে ফ্রেমটা তুলে নিল। আলোটা ভালো করে ফেলতে বুকের ভেতরটা ধপ করে উঠল। ফ্রেমে 3 জন মানুষ, লাহিড়ী তালুকদার আর এক অচেনা পুরুষ। আর সেই পুরুষের কোলে একেবারে ছোট্ট একটা শিশু দহন। চোখ কুচকে ভালো করে দেখল শিশুটার গোল গাল মুখ, কপালের চুলের রেখা, ঠোঁটের গড়ন। অস্বীকার করার উপায় নেই, যেন নিজের ছোট্ট ছায়াকেই দেখছে সে। বয়স বড় জোর 1 বা 2 মাস। ছবির কোণে তারিখ মুছে গেলেও বোঝা যাচ্ছে বহু বছরের পুরনো। দহনের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হতে লাগলো। সে তাড়াহুড়ো করে টাঙের ভেতরে হাত ঢুকিয়ে একের পর এক ছবি বের করতে লাগলো।
প্রতিটা ছবিতে লাহিড়ী তালুকদার আর সেই একই লোক, কখনো দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কখনো হাসছে। দহনের চোখে অবিশ্বাস জমে উঠছে। তারপর হঠাৎ এক ছবিতে হাত থেমে গেল। এই ছবিটা আলাদা। লাহিড়ী তালুকদার লাল শাড়িতে, মাথায় ঘোমটা, পাশে সে একই পুরুষ, পাঞ্জাবি পায়জামা পরে, দুজনের গলায় ফুলের মালা, পেছনে বিয়ের মঞ্চের সাজ, বিয়ের ছবি। দহনের হাত কেঁপে উঠল। সে দ্রুত আঁকড়ে ধরল। মাথার ভেতরে যেন শব্দ করতে লাগলো। তার মানে লাহিড়ী তালুকদারের বিয়ে হয়েছিল এই লোকটার সাথে। দহনের মাথার ভেতর যেন হঠাৎ করে ঝড় বয়ে গেল। সে ছবিটার দিকে তাকিয়ে আছে, অথচ চোখে যেন কিছুই ঠিকমতো ধরা পড়ছে না। টর্চের আলো কাঁপছে না, আলো কাঁপছে না, কাঁপছে তার হাত। হঠাৎ মুখের ভেতরটা ধরফর করে উঠল। এই লোকটা, এই মুখটা, এ তো সেই মানুষ যাকে সে নিজের চোখে দেখেছিল লাহিড়ী তালুকদারের সাথে। সেই দৃশ্য, সেই মুহূর্ত, যেদিন থেকে তার ভিতরে ঘৃণার আগুন জন্মেছিল, যেদিন থেকে সে ঠিক করেছিল এই নারী তার মা হতে পারে না। তাহলে তাহলে সেদিন যা দেখেছিল তা পরকীয়া ছিল না। দহন পেছনে হুচট খেয়ে বসে পড়লো মেঝেতে। ছবিগুলো ছড়িয়ে পড়লো চারপাশে। দরজা দিয়ে ঘরের ভেতরে বাতাস ঢুকে হু হু শব্দ করছে, যেন পুরনো দেওয়ালগুলো আজ কোনো গোপন কথা ফাঁস করতে চাইছে। দহন মাথায় একটার পর একটা প্রশ্ন ধাক্কা মারতে লাগলো। যদি এই লোকটার সাথেই লাহিড়ী তালুকদারের বিয়ে হয়ে থাকে, তাহলে রাশেদ তালুকদারকে, রাশেদ তালুকদারের সাথে কি তার বিয়ে হয়নি? যদি না হয়ে থাকে তাহলে তারা এক ঘরে এত বছর থাকলো কিভাবে? আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার বাবাকে? নহনের শ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ঘরটা ছোট হয়ে আসছে, দেয়ালগুলো তাকে চেপে ধরছে। সে দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো। এতদিন ধরে যে সত্যিটা বিশ্বাস করে এসেছে, যে সত্যের উপর দাঁড়িয়ে সে ঘৃণা করেছে, দূরে সরে গেছে, কঠিন হয়ে উঠেছে, সেই সত্যিটাই কি আজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে? লাহিড়ী তালুকদারের সে কাপা কণ্ঠ আবার কানে বাজলো। কখনো কি জানতে ইচ্ছে করেছে তোমার মা আদৌ কোনো পাপ করেছে নাকি সবটাই চক্রান্তের শিকার? দহনের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তাহলে কি সে ভুল ছিল? সে কি এত বছর ধরে একজন নির্দোষ মানুষকে দোষী ভেবে ঘৃণা করেছে? তার মাথা ঘুরতে লাগলো। মনে হচ্ছে যেন মাটি দুলছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর অদ্ভুত চাপ। দহন হঠাৎ বুঝতে পারলো সে শুধু রাগী না, সে বিভ্রান্ত। সে শুধু ঘৃণায় ভরা না, সে ভেঙে পড়ছে। ঘরের অন্ধকারে ছবির ছড়ানো স্তূপের মাঝখানে বসে দহন প্রথমবারের মতো অনুভব করলো তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা হয়তো আজই বদলে যেতে চলেছে। রাত প্রায় 12টা। বাড়িটা অস্বাভাবিক নীরব, যেন দেয়ালগুলো আজ শব্দ করতে ভয় পাচ্ছে। ড্রয়িং রুমে শুধু একটা ড্রিম লাইট জ্বলছে, ম্লান কাপা কাপা আলো। সেই আলোয় আসবাবের ছায়াগুলো লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে, যেন নীরব সাক্ষী হয়ে। দহন দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে, পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে না, টেনে টেনে হাঁটছে। মাথার ভেতর এখনো ঝড়, সে টিনের ঘর, ছড়ে থাকা ছবি, লাহিড়ী তালুকদারের মুখ, সব সব একসাথে ঘুরপাক খাচ্ছে। আমার বাবা কে? প্রশ্নটা বারবার মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। সে কারো দিকে তাকালো না, কারো উপস্থিতি অনুভব করলো না। সোজা নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকতেই দেখে বাতি নিভানো, শুধু কোণের ছোট্ট একটা নাইট ল্যাম্প জ্বলছে। সেই হলদেটে আলোয় খাটের এক কোণে ছোট্ট করে গুটিসুটি মেরে শুয়ে আছে মেহরিন। মেয়েটা যেন নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলেছে। দহনের চোখ এক মুহূর্তের জন্য সেখানে থামলো, তারপর সরে গেল। আজ তার মাথার ভেতর এত বেশি শব্দ, এত বেশি প্রশ্ন, এত বেশি অস্থিরতা যে কোনো অনুভূতির জায়গা নেই। না রাগ, না স্নেহ, না আদর, শুধু শূন্যতা। সে ধীর পায়ে বাথরুমের দিকে চলে গেল। শাওয়ার ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল পানির নিচে। ঠান্ডা পানি গড়িয়ে পড়ছে মাথা বেয়ে, কিন্তু মাথার ভেতরের আগুন কিছুতেই নিভছে না। চোখ বন্ধ করলেই সেই ছবিটা ভেসে উঠছে, লাহিড়ী তালুকদার, সেই লোক, আর তাদের মাঝখানে ছোট্ট দহন।
তাহলে রাশেদ তালুকদারকে? তার বুক হঠাৎ ভারী হয়ে উঠল। সে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল, যেন নিজের ভার নিজে নিতে পারছে না। অনেকক্ষণ পরে ফ্রেশ হয়ে বের হলো। রুমে তখনও সে একই ম্লান আলো। মেহরিন আগের মতোই গুটিসুটি হয়ে শুয়ে আছে, কিন্তু এবার দহন খেয়াল করলো মেয়েটার চোখ বন্ধ হলেও তার মুখে অদ্ভুত একটা ক্লান্তি ভাব, যেন কান্না করে ঘুমিয়ে পড়েছে। দহনের বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সন্ধ্যার ঘটনা মনে পড়ে গেল, তার নিজের রাগ, তার ধমক, মেহরিনের কেঁপে ওঠা চোখ আর সে ছলছল পানি। আজকের সব অস্থিরতার মাঝেও সেই দৃশ্যটা আলাদা করে এসে বিঁধল তাকে। দহন ধীরে ধীরে খাটের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেহরিনের দিকে। কিছুক্ষণ পর দহন খুব আস্তে করে মেহরিনের পাশে বসলো। নাইট ল্যাম্পের হলদেটে আলোয় মেয়েটার মুখটা আরো ফ্যাকাশে, আরো কোমল দেখাচ্ছিল। গাল দুটো ফুলে আছে, অভিমান জমে থাকা মানুষের মতো। দহন হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল মেহরিনের গাল। তার আঙুলের স্পর্শ ছিল অদ্ভুত নরম, অপরাধ বোধে ভেজা। দহন খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।